বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে বিগত 17 মার্চ থেকে আমাদের এই বিদ্যালয়গুলি করোনা মহামারীর কারণে বন্ধ রয়েছে। আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি আমাদের এই শিক্ষার্থীদের কথা চিন্তা করে যাতে একটি শিশু যাতে করোনা আক্রান্ত না হয় সেজন্য তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছেন। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে অনলাইন ক্লাসগুলো সারা দেশে চালু করেছি, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় বিগত কয়েক মাস আগে তোমাদের এই শিক্ষার কথা চিন্তা করে অনলাইনে সংসদ টিভিতে অনলাইন ক্লাস চালু করেছে। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আস্তে আস্তে তারা নিজস্ব অর্থায়ন এবং নিজস্ব দায়িত্ব নিয়ে তারা নিজেরা বিভিন্ন অনলাইন ক্লাস তারা চালু করেছে। আমরাও বিগত 2 মাস ধরে তোমাদের শিক্ষা অর্জনের কথা চিন্তা করে আমরাও অনলাইন ক্লাস চালু করেছি। তোমরা ইতিমধ্যে আমাদের শিক্ষকদের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখেছো এবং সামনেও আরো তোমরা দেখবে আশা করি। আজকে আমি যে তোমাদের সাথে যে আলোচনাটা করব সেটা হলো আমাদের হিসাব বিজ্ঞানের যে মূলধন এবং মুনাফা জাতীয় যে লেনদেন আছে, আমি এই অধ্যায়টা নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। তোমরা একটা জিনিস খেয়াল করো যে মূলধন এবং মুনাফা লেনদেন, এই যে লেনদেনটা আছে এই লেনদেন সম্পর্কে কিন্তু আমরা বিগত দিনে আমরা আলোচনা করেছিলাম। অবশ্যই হয়তো তোমাদের মনে আছে, তারপর আমি একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিই লেনদেনটা আসলে কি। লেনদেনটা হইল যে অর্থ সংক্রান্ত বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এমন কোনো ঘটনা যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন আনে, সেটাই কিন্তু লেনদেন। আমি একটা কথা উল্লেখ করেছিলাম যেটা হলো ঘটনা। তোমরা একটা জিনিস দেখো, আমি বলি ঘটনা। এই ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে, যেমন আর্থিক লেনদেন, এটাও একটা ঘটনা। দ্রব্য বা সেবা কর্মাদি লেনদেন, আদান প্রদান, এটাও কিন্তু একটা ঘটনা। তাহলে ঘটনা আমরা দেখতে পারি যে ঘটনা কিন্তু আসলে 2 রকম। একটা হলো অর্থ সংক্রান্ত, একটা হলো অর্থ সংক্রান্ত, আরেকটা হলো অর্থ সংক্রান্ত বিহীন। এই দুটো হলো ঘটনা। এখন এই দুইটা ঘটনার মধ্যে, যেমন অর্থ সংক্রান্ত ঘটনা, যে ঘটনা সাথে অর্থ জড়িত রয়েছে বা অর্থের আদান প্রদানের কারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, সেটাই কিন্তু এই অর্থ সংক্রান্ত ঘটনা। আরেকটা আছে যে অর্থ সংক্রান্ত বিহীন ঘটনা, যে আদান প্রদানের দ্বারা কোনো ধরনের ব্যবসা বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে না, সেটাই হলো অর্থ সংক্রান্ত বিহীন। এখন আমাদের বুঝতে হবে যে আমরা কোন ঘটনাগুলো নিয়ে আমরা আমাদের কাজ হবে। সেটা হলো হিসাব বিজ্ঞানের যে আমাদের যেই ঘটনাগুলো নিয়ে আমাদের সামনের দিকে আমাদের যেমন অঙ্ক করতে হবে, আমাদের আলোচনা আসবে বেশিরভাগ, সেটা হলো অর্থ সংক্রান্ত ঘটনাগুলো নিয়ে। তবে আমি একটা জিনিস দেখতেছি যে এই অর্থ সংক্রান্ত যে ঘটনাটা, এটাকে কিন্তু আমরা সাধারণত লেনদেন বলে থাকি। এটাই কিন্তু আমাদের আসলে লেনদেন। এই অর্থ সংক্রান্ত ঘটনা লেনদেন নিয়েই কিন্তু আমরা আমাদের সামনের কাজগুলো আমরা করব। এটা আমরা একটু খেয়াল করে শুনি।
এখন আসো যে আমাদের যে লেনদেনটা আসলে তোমার আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে লেনদেনটা হলো যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো অর্থের আদান প্রদান বা সেবা আদান প্রদানের যে ঘটনাগুলো ঘটে সেটাই হলো লেনদেন। এই অর্থ মাপকাঠিতে পরিমাপযোগ্য যে লেনদেনগুলো ঘটে সেগুলো কিন্তু আমাদের কোনো ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন করে বিদায় এগুলো হচ্ছে আমাদের লেনদেন। যাক আমরা সেটা এখন আমরা সামনের দিকে আগাই যে আমাদের মূলধন এবং মূলধনিত লেনদেনগুলো কি। আমরা তুমি একটা জিনিস খেয়াল করো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা যারা প্রাণীকুল রয়েছি আমাদের কিন্তু একটা সময় নিঃশেষ আছে, যে আমরা একটি সময় ওই পৃথিবীতে থাকবো না। কিন্তু এই প্রাণীকুল যারা মানুষ আছে, আমরা যারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলি, তারা কখনোই মনে করি না যে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা সবাই আশা করি যারা ব্যবসা প্রতিষ্ঠা করেন তারা অনন্তকাল ধরে তার ব্যবসাটা চলুক, এটাই আশা করি। তারপরেও এই ব্যবসা চালাতে গিয়ে যে বিভিন্ন সময়ে ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন লেনদেনের সংগঠিত হয়, এমন কিছু লেনদেন আছে যে লেনদেনগুলোর কারণে যে আমাদের সেই লেনদেন কিছু লেনদেন আছে যার সুবিধা আমরা এক বছর না একাধিক বছর আমরা ভোগ করতে পারবো, এবং কিছু লেনদেন রয়েছে যে লেনদেনগুলা আমরা স্বল্প সময়ের জন্য পাওয়া, অর্থাৎ এক বছরের কম সময়ের জন্য আমরা সুবিধা ভোগ করতে পারবো। এই পার্থক্যকরণের উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের এই মূলধন জাতীয় এবং মুনাফাজাত লেনদেনটা সৃষ্টি হয়েছে। যে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানই কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে তারা জানতে চায় ব্যবসা প্রতিষ্ঠানের কি পরিমাণ তার লাভ হয়েছে, তার আর্থিক অবস্থাটা কি, এটা জানা সব ব্যবসা প্রতিষ্ঠানের জন্য জরুরি। তাই যখনই আমরা এই লাভ লোকসান বের করতে যাব একটা নির্দিষ্ট সময়ের পরে, আর্থিক অবস্থার যখন জানতে যাবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, তখন তার এই মূলধন এবং লেনদেনগুলিকে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনে বিভক্ত করা কিন্তু একটা জরুরি বিষয় হয়ে দাঁড়ায়। যদি লেনদেনগুলা কোন লেনদেনটা আমাদের মূলধন জাতীয় লেনদেন, কোনটা মুনাফা জাতীয় লেনদেন, এটা যদি আমরা পার্থক্য করতে না পারি, তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক লাভ ক্ষতি আমরা জানতে পারবো না। সাথে সাথে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিমাণটাও কিন্তু আমরা বুঝতে সক্ষম হব না। এই জন্য আমাদের যত আমরা লেনদেনগুলাকে ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত লেনদেনগুলাকে এই জন্য মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনে ভাগ করা হয়েছে। আর যখন আমরা একটা নির্দিষ্ট সময় পরে যদি আমরা মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনগুলি আমরা বিভক্ত করার মাধ্যমে আমরা আমাদের হিসাব বিজ্ঞানের আসল উদ্দেশ্য অর্জিত হবে। এখন আসো যে আমরা এই মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন কি, এটা নিয়ে আমরা কিন্তু এখন একটু সামনে আমরা আঁকাবো। এখন মূলধন এবং মুনাফা জাতীয় যে লেনদেনগুলা কি, একটা জিনিস দেখো, আমি এখানে ভাগ করে দেখাই। একটু খেয়াল করো, মূলধন জাতীয়, আরেকটা আছে মুনাফা জাতীয়। এখন দেখো, আমি মূলধন এবং মুনাফা জাতীয় যেই লেনদেনগুলো রয়েছে তার আমরা যদি আলোচনা আসি, তাদের কিছু বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য রয়েছে, সেটা আমি এখন তোমাদেরকে সেটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে হলো দীর্ঘমেয়াদী সুবিধা, অনিয়মিত, আরেকটা হলো
টাকার পরিমাণ বেশি। এই পরে আলোচনায় আসছি, তোমরা একটু খেয়াল করে দেখো। এখানে আছে স্বল্প সময়ের সুবিধা, 2 নম্বরে নিয়মিত, এরপরে আছে টাকার পরিমাণ কম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করে দেখো যে মূলধন জাতীয় যে লেনদেনগুলো রয়েছে, আমরা এই মূলধন জাতীয় লেনদেনগুলোর ফলে আমরা দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করতে পারবো। অর্থাৎ 1 বছরের অধিক সময় ধরে আমরা এই মূলধন জাতীয় লেনদেনের সুবিধাগুলি আমরা ভোগ করতে পারবো। মূলধন জাতীয় লেনদেনগুলো কিন্তু সবসময় ঘটে না, এটা অনিয়মিত, বছরে 1 বার কি 2 বার ঘটতে পারে। আর এই মূলধন জাতীয় লেনদেনগুলা টাকার পরিমাণ কিন্তু একটু বড় অঙ্কের হয়ে থাকে। এই হলো আমাদের মূলধন জাতীয় লেনদেনের মোটামুটি বৈশিষ্ট্যগুলো। আর মুনাফা জাতীয় যে লেনদেনগুলো রয়েছে সেগুলো তোমরা দেখো যে সব মূলধন মুনাফা জাতীয় যে লেনদেনগুলো, সেগুলা সুবিধা আমরা স্বল্প সময় ভোগ করতে পারি, ঊর্ধ্বে 1 বছর। এই 1 বছরের মধ্যেই তার সেই সুবিধা গ্রহণটা শেষ হয়ে যায়। আর মুনাফা জাতীয় যে লেনদেনগুলো আছে, সেই মুনাফা জাতীয় লেনদেনগুলো কিন্তু সব সময় ঘটে না, অনিয়মিত। মুনাফা জাতীয় লেনদেনগুলো সবসময় নিয়মিত ঘটে। নিয়মিত ঘটে বছরে একাধিকবার, কয়েকবার, অনেকবার হতে পারে। আর মুনাফা জাতীয় লেনদেনের আরেকটা বৈশিষ্ট্য হয়েছে, যেটা হলো মুনাফা জাতীয় লেনদেনগুলির টাকার পরিমাণ ব্যয় হয় কম। এই হলো আমাদের 2 ধরনের 2টা লেনদেনের বৈশিষ্ট্যগুলো আমরা পরিলক্ষিত দেখতেছি। আমরা যদি এরপরে আমরা আলোচনা করব যে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনের যে শ্রেণী বিভাগ আছে, আমরা সেটা নিয়ে আমরা এখন আলোচনা করি। তোমরা একটু দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, আমরা এখান থেকেই আসি। আমরা একটু উপর থেকেই আমরা লিখি, এটা এখান থেকেই আমরা লিখি, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। মূলধন জাতীয়, এটাকে আসো, এটাকে 2টা আমরা ভাগ করতে পারি। একটা হলো প্রাপ্তি আয়, এখানে আসো প্রদান ব্যয়। আমরা যদি আরেকটায় আসি, এখানে মুনাফা জাতীয়, মুনাফা জাতীয়, মুনাফা জাতীয়। তোমরা একটু খেয়াল করো, প্রাপ্তি আয়, প্রদান ব্যয়। এখানে আমরা এটাকে আমরা ব্যয় ধরব,
এখানে আমার একটু লিখতে ভুল হয়েছে। তোমরা এখন দেখো যে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয়। মূলধন জাতীয় দুই রকম, একটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি আয় আর ব্যয়, আর মুনাফা জাতীয় প্রাপ্তি আয় এবং প্রদান ও ব্যয়। তোমরা এটা একটু লক্ষ্য করে দেখো। আমরা এখন এই মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয়টা কি সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা এর আগে দেখেছি যে মূলধন জাতীয় প্রাপ্তিগুলো হলো যে একটা মূলধন একটা নির্দিষ্ট সময়ের বাইরে যে প্রাপ্তির সুবিধা আমরা ভোগ করতে পারি, দীর্ঘ সময় ধরে আমরা ভোগ করতে পারি, যা টাকার পরিমাণ বেশি হয়ে থাকে, সেগুলোই হলো আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। তোমরা আরেকটু খেয়াল করো যে যে প্রাপ্তিগুলোর মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করতে পারি, অর্থাৎ 1 বছরে বেশি সুবিধা ভোগ করতে পারি এবং টাকার পরিমাণ বেশি হয় সেগুলো, এবং সেটা যেটা নিয়মিত ঘটে না, অনিয়মিত সংগঠিত মানে প্রাপ্তি হয়, সেটা কি বলা হয়? মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়। আমরা মূলধন জাতীয় প্রাপ্তিগুলি আমরা কি কি আমরা একটু দেখি। তোমরা একটু দেখো। মূলধন জাতীয় প্রাপ্তি 1 নম্বর হইল মূলধন আনয়ন, ব্যাংক ঋণ গ্রহণ, মূলধন স্থায়ী সম্পদ বিক্রয় জনিত অর্থ। স্থায়ী সম্পদ বিক্রয় জনিত অর্থ। তোমরা দেখো, যদি কোনো স্থায়ী সম্পদকে বিক্রি করে যদি কোনো টাকা অর্জিত হয়, টাকা পাওয়া যায়, সেটাও কিন্তু আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তিটা এই যে স্থায়ী সম্পদ কিন্তু সারা বছর ধরে কিন্তু বিক্রি করা হয় না, মাঝে মাঝে কদাচিৎ এই স্থায়ী সম্পদ যখন পুরনো হয়ে যায় বা আমাদের ব্যবহার অনুপযোগী হয়ে যায় বা আধুনিকায়নের ফলে সেটা অচল হয়ে যায়, তখন সেটাকে স্থায়ী সম্পদগুলো আমরা বিক্রি করে থাকি। তখন সেই অর্থটা কিন্তু আমাদের প্রাপ্তির মধ্যে চলে আসে। এরপরে দেখো যে আমাদের আরেকটা আছে আয়। আমরা যদিও একই অর্থে যদি আমরা ব্যবহার করে থাকি, মানে বুঝি যে প্রাপ্তি এবং আয় একই জিনিস, কিন্তু তারপরেও কিন্তু প্রাপ্তি এবং আয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। প্রাপ্তি এবং আয়ের মধ্যে একটু পার্থক্য রয়েছে। এই আয়টা কিন্তু প্রাপ্তিরই একটা অংশ। প্রাপ্তির আয়টা কিরকম হতে পারে? মূলধন জাতীয় আয়টা আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। যদিও যদি আমরা খেয়াল করো, যদি আমরা একটা আসবাবপত্র যদি বা মেশিনারি যদি আমরা একটু বিক্রি করি, একটা মেশিন বিক্রি করি, এই আয়টা কিভাবে, মূলধন জাতীয় আয়টা কিভাবে আসে একটু খেয়াল করে শোনো। যে আমার একটা প্রতিষ্ঠানে একটা মেশিনারি বিক্রয় করা, বিক্রয়ের ফলে যদি কোনো লাভ হয় তাহলে কিন্তু সেটাই হলো আয়। যেমন ধরো একটা মেশিন ক্রয় করা হয়েছিল, মেশিনের ক্রয় মূল্য, মেশিনের ক্রয় মূল্য ছিল কত? মনে করো 50,000 টাকা। কিন্তু এটাকে 2 বছর ব্যবহার করার ফলে তখন এটা দেখা যায় কি, এটার মূল্য যদি বৃদ্ধি পায়, আমরা বেশি মূল্যে যদি বিক্রি করতে পারি যদি, তাহলে কিন্তু এটা যে লাভটা হবে এটাই কিন্তু আয়, মূলধন জাতীয়। যেমন মেশিনের ক্রয় মূল্য ছিল 50,000 টাকা, আর মেশিনটা যদি আমরা বিক্রয় করে থাকি
যদি মেশিনের বিক্রয় মূল্য মনে করো 60,000 টাকা। এখানে এই মেশিনটা যদি আমরা যে মেশিনটা 50,000 টাকা আমরা করেছি, সেটা যদি আমরা 2 বছর ব্যবহার করার পরে বা 3 বছর ব্যবহার করার পরে যদি আমরা এটাকে বিক্রি করতে যাই, তখন সেটা বিক্রয়টা বাজার মূল্য যদি থাকে, বিক্রয় মূল্যটা যখন 60,000 টাকা আমরা যদি বিক্রি করতে পারি, তবে এখানে দেখা যাচ্ছে কি আমাদের 10,000 টাকা কে বেশি আমরা বিক্রি করতে পারছি। এটাই কিন্তু হলো আয়। ঠিক আছে, যেমন বেশিটা আবার ক্রয় মূল্য ছিল 50,000 টাকা, আর মেশিনের বিক্রয় মূল্য হলো 60,000 টাকা। তোমরা একটু দেখো, তাইলে আমাদের লাভ হলো কত, এখানে আয় হলো কত, 10,000 টাকা। এই 10,000 টাকা হলো কিন্তু আমাদের মূলধন জাতীয় আয়। তাইলে আমরা দেখতে পাচ্ছি কি যে তার কিন্তু মোট প্রাপ্তি কিন্তু আমার হইল এই 60,000 টাকা। তুমি একটা জিনিস খেয়াল করো যে আমার মূলধন জাতীয় প্রাপ্তি হলো 60,000 টাকা, আর মূলধন জাতীয় আয় হলো 10,000 টাকা। তাহলে আমরা এখানে একটা লক্ষণীয় বিষয় যে মূলধন জাতীয় আয়টা কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তির একটা অংশ। এরপরে আমরা আসি এরপরে শিখব যে মূলধন জাতীয় ব্যয়। এরপরে আসো আমরা মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়টা কি? যে ব্যয়ের ফলে প্রতিষ্ঠানের সম্পদ অর্জিত হবে এবং এই ব্যয়ের ফলে দীর্ঘমেয়াদী তার সুবিধা ভোগ করা যাবে, সেটা হলো আমাদের এই মূলধন জাতীয় ব্যয়। যেমন আমরা যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো ভূমি ক্রয় করে থাকে, যদি দালান কোঠা যদি নির্মাণ করা হয়, আসবাবপত্র ক্রয় করা হয়, আসবাবপত্র, এরপরে দেখো বিভিন্ন ধরনের এরপর আছে কম্পিউটার, তারপরে ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, মেশিন ইত্যাদি অনেক আছে। এখন তোমরা দেখো, এই যে যদি আমরা প্রতিষ্ঠানের জন্য ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, মেশিন ইত্যাদি সমস্ত সম্পদ, স্থায়ী সম্পদ যদি আমরা ক্রয় করে থাকি, এগুলো কিন্তু অনিয়মিত সবসময় ক্রয় করা প্রয়োজন হয় না। এই জন্য এগুলোর সুবিধা একবার যদি ক্রয় করা হয়, এগুলোর সুবিধা বিভিন্ন দীর্ঘ বছর ধরে এগুলি ব্যবহার করা যায়। এই জন্য এগুলো হলো মূলধন, মানে দীর্ঘ সময় জন্য সুবিধা ভোগ করা যায় এবং এগুলো মূলত এগুলোর টাকার পরিমাণও কিন্তু একটু বেশি অঙ্কের হয়ে থাকে। এই জন্য এগুলোকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। এরপরে আমরা আরেকটা ব্যয় আমাদের আছে, সেটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই যে মূলধন জাতীয় ব্যয়ের ভিতরে আরেকটা মূলধন জাতীয় ব্যয় রয়ে গেছে। সেটা হলো যে একটা মেশিন ব্যবহার করার ফলে সেটা হঠাৎ যদি এটা বন্ধ হয়ে যায়, যদি আমরা এই প্রতিষ্ঠান যদি আমরা দেখে যে না, এই মেশিনটা আমার অনেক মূল্যবান একটা মেশিন, অনেক টাকায় ক্রয় করা হয়েছে, এটা অল্প কিছু টাকা যদি আমরা এটার পিছনে ব্যয় করি, তাহলে আমাদের এই মেশিনটা কি উৎপাদন ক্ষমতায় সক্ষম হবে। তাহলে তখন এই মেশিনটা যদি মেরামত করা হয়, তখন যেই ব্যয়টা হবে সেই ব্যয়টাও কিন্তু আমাদের এই মূলধন জাতীয় ব্যয় বলে গণ্য করা হবে। যদি একটা মেশিন যদি মেরামতের করার জন্য যদি আরো 10,000 টাকার একটা পার্টস কিনা হয়, এটার সাথে সংযোজন করা হয়, সংযোজন করার ফলে এই
মেশিনটার কার্যক্ষমতা বেড়ে যাবে, পণ্য উৎপাদনও বেড়ে যাবে। তখন এই ব্যয়টা আমাদের মূলধন জাতীয় ব্যয়ের একটা অংশ। এরপরে আসি আমি মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়। মুনাফা জাতীয় প্রাপ্তি আয়। তোমরা এখানে দেখো মুনাফা জাতীয় প্রাপ্তি এবং আয় এগুলা কি, কাকে বলে এবং কি কি আছে সেগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। মুনাফা জাতীয় প্রাপ্তি এবং আয়, যে সমস্ত প্রাপ্তি একটি বছরের ভিতরে অনিয়মিতভাবে সংগঠিত হয়ে থাকে, বারবার সংগঠিত হয়ে থাকে, যা টাকার পরিমাণ কম এবং যার সুবিধা এক বছরের বেশি মানে ভোগ করা যায় না, সেটি হলো মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়। এখানে একটা বিষয় যেমন কি কি আছে আমরা উদাহরণস্বরূপ আমরা দেখাচ্ছি তোমাদেরকে, যে পণ্য বিক্রয়, প্রাপ্ত ব্যাংক জমা সুদ। 4 নম্বরে আছে বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ ইত্যাদি। তোমরা দেখো যে মুনাফা জাতীয় যে লেনদেনগুলো প্রাপ্তিগুলি আছে বা আয় আছে, প্রাপ্তিগুলি আছে যেমন পণ্য বিক্রয়, প্রাপ্ত বাড়ি ভাড়া, ব্যাংক জমার সুদ, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ ইত্যাদি। এগুলো কিন্তু আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তিরই এগুলি উদাহরণ। প্রাপ্ত বাড়ি ভাড়া কিন্তু আমরা একটা বছরের প্রতি মাসে মাসে আমরা পাওয়া যায়। পণ্য বিক্রয় কিন্তু বছরে একাধিকবার ঘটে, শুধু একবারই ঘটে, একাধিকবার ঘটে। আমরা ব্যাংকে যে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যেই টাকা জমা থাকে সেখানে কিন্তু ব্যাংক কিন্তু প্রতি বছরই অন্তত কিছু কিছু ব্যাংক আছে 6 মাস, কিছু কিছু ব্যাংক আছে 1 বছর পরে সুদ দিয়ে থাকে, সেটাও কিন্তু আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি। এরপরে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো কিছুতে বিনিয়োগ করে সেখানে যদি সুদ প্রাপ্তি হয় সেটাও কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তির অংশ। এরপর মালিক যদি কোনো টাকা ব্যবসা প্রতিষ্ঠানকে উত্তোলন করে নেয় সেটা সুদও কিন্তু আমাদের এই মুনাফা জাতীয় প্রাপ্তি। এখন আসুন যে প্রাপ্তি এবং আয়, এই যদিও একই অর্থবোধক, আমরা একই অর্থে যদি আমরা মনে করে থাকি, কিন্তু তারপরও কিছুটা পার্থক্য রয়েছে। কিভাবে পার্থক্য আছে সেটা আমি তোমাদেরকে বলতেছি, দেখো তোমরা। যেমন প্রাপ্ত বাড়ি ভাড়া, এই প্রাপ্তি বাড়ি ভাড়া আমরা যখন আমাদের যে হিসাব কাল, তোমরা জানো অবশ্যই যে একটা নির্দিষ্ট সময়ের পরে যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যে হিসাবগুলো করা হয় এইটাকে বলা হয় একটা হিসাব কাল। সাধারণত কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান 6 মাস 1 বছর তাদের হিসাব কাল হয়ে থাকে। সাধারণত আমরা ধরে থাকি যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা হিসাব কাল 1 বছর। যেমন হিসাব কাল যদি 2019, তাইলে এই 2000 এই হিসাবকালের ভিতরে তোমরা একটা জিনিস মাঝে মাঝে দেখবা যে বাড়ি ভাড়া অনেক সময় বকেয়া থাকে। যেমন প্রতিষ্ঠানে একটা বাড়ি রয়েছে, সেটা ভাড়া দিয়েছে। এখন যারা ভাড়াটি আছে তারা 1 বছরের টাকা হয়তো ওই বছরের ভিতরে তারা পরিশোধ করতে পারে না, কিছু টাকা অনেক সময় বকেয়া থেকে থাকে। সেটাও কিন্তু
পরবর্তী বছরে যেমন যদি 18 সালে কোনো টাকা বকেয়া থাকে সেটা কিন্তু তারা আবার কি করে এই 19 সালে পরবর্তী বছরে আমাদের হিসাব কলের ভিতরে তারা সেটা পরিশোধ করে, সেটা বকেয়া। আবার এই চলতি যে বছর যে হিসাব কাল আমাদের যে সময়টা আছে যে 2019 সালে, এই 19 সালে বাড়ি ভাড়াও আমরা প্রাপ্তি আমাদের ঘটে। এছাড়া যে কোনো কোনো বাড়িওয়ালা আছে বা ব্যবসায়ের প্রয়োজনে আমরা অগ্রিম ভাড়া নিয়ে থাকি। তাহলে এখানে কি কি আছে? একটা জিনিস হলো বিগত, চলতি, অগ্রিম, এই 3 ধরনের প্রাপ্তি আমাদের এই হিসাবকালে ঘটতে পারে। মুনাফা জাতীয় যেই প্রাপ্তিগুলি আছে আমি এর আগে দেখিয়েছিলাম যেগুলো, সেগুলো আমাদের এই বিগত বছরের আমরা পাইতে পারি, অর্থ পেতে পারি, চলতি বছরের অর্থ পেতে পারি এবং আগামী বছরের অর্থ আমরা অগ্রিম পেতে পারি। তাহলে এই সবগুলো মিলেই কিন্তু আমাদের হলো কি, এই সবগুলো মিলেই কিন্তু আমাদের কি প্রাপ্তি। আর যদি আমরা আয় ধরি মুনাফা জাতীয় আয়, তাহলে কোনটা? তাহলে মুনাফা জাতীয় আয় হবে ওটা শুধুমাত্র আমাদের যে হিসাব কালের ভিতরে যে আয়টা আমরা পেয়ে থাকি, যেটা আমরা হিসাব কালের ভিতরে যেটা আমরা হিসাবভুক্ত করব, সেটাই হলো আমাদের মুনাফা জাতীয় আয়। শুধুমাত্র এই চলতি বছরে বা হিসাবকালের তোমরা একটা জিনিস খেয়াল করো, বা হিসাবকালের ভিতরে যেই আয়টা, এইটাই শুধুমাত্র আমাদের কি মুনাফা জাতীয় আয়। যে বিগত বছর যেটা পেয়ে থাকি সেটা আমরা বাদ দিয়ে থাকি, তো আমরা আমাদের হিসাবকালের এবং অগ্রিম যেটা পেয়ে থাকি আমরাও সেটাকে আমরা বাদ দিয়ে আমরা শুধুমাত্র আমাদের যে হিসাবকালটা আছে এই হিসাবকালের আমরা যে অর্থটা আমাদের প্রাপ্তি ঘটে সেটাকে আমরা আয় হিসাবে গণ্য করে থাকি। এখন দেখো, আমি তোমাদেরকে আগে অন্যভাবে আমি একটু দেখিয়ে দিতেছি যে বাড়ি ভাড়া পাওয়া গেল 14,000 টাকা। বাড়ি ভাড়া পাওয়া গেল 14,000 টাকা। এর ভিতরে দেখো যে বাড়ি ভাড়া পাওয়া গেল 14,000 টাকা, এর ভিতরে 2,000 টাকা আগামী বছরের জন্য। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা বাড়ি ভাড়া পেয়েছি মোট আমাদের এই হিসাবকালের ভিতরে 14,000 টাকা, কিন্তু এর ভিতরে 2,000 টাকা আছে, সেটা হলো আগামী বছরের জন্য। কিন্তু এখানে আমাদের দেখো যে মুনাফা জাতীয় প্রাপ্তি কিন্তু 14,000 টাকা, কিন্তু আমার যে মুনাফা জাতীয় যে আয় হবে সেটা হলো আমার 12,000 টাকা। এই 14,000 থেকে আমরা কি করব, 2,000 টাকা বাদ দিয়ে যে 12,000 টাকা থাকে, এটা কিন্তু আমার এই হিসাবকালের মুনাফা জাতীয় আয়। এরপরে আমরা আসি, তোমরা দেখো যে আমাদের মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়, মুনাফা জাতীয় প্রদান, ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান কি এটা আমরা একটু আলোচনা করি। যে সমস্ত সময় কম, যে সমস্ত ব্যয় আমাদের নির্দিষ্ট বছরের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বারবার ঘটে থাকে এবং যার সুবিধা আমরা অল্প সময়ের মধ্যে ভোগ করতে পারি, যেটা বেশি এক বছরে বেশি সময় ধরে সেটা সুবিধা ভোগ করা যায় না, যে ব্যয়ের পরিমাণ কম, সেটাই হলো মূলধন জাতীয় প্রদান বা ব্যয়। এখন এখানে আসো, মূলধন জাতীয় প্রদান ব্যয়, এখানেও কিন্তু আমাদের ওই মুনাফা জাতীয় প্রাপ্তি এবং আয়ের ভিতরে যেভাবেও আমরা দেখেছি এটাও কিন্তু ঠিক সেরকম। যেমন
মূলধন জাতীয় প্রদান কি কি আছে? এখানে আছে মজুরি আছে, বেতন আছে, প্রদত্ত কমিশন আছে, ব্যাংক ঋণের সুদ, এরপরে আছে পণ্য ক্রয় ইত্যাদি। তোমরা একটা কিছু যদি দেখো যে মুনাফাজাতীয় ব্যয়গুলি আছে কি, মজুরি আছে, বেতন আছে, প্রদত্ত কমিশন আছে, প্রদত্ত বাড়ি ভাড়া আছে। যদিও আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যদি কোনো বাসা ভাড়া নেয় তাহলে সেখানেও আমাদের এই বাড়ি ভাড়া প্রদান করতে হয়। আবার ব্যাংক যদি ব্যাংকে যে আমরা ঋণ গ্রহণ করি সেটা যে সুদ দিতে হয় সেটাও কিন্তু আমাদের মুনাফা জাতীয় প্রদান। পণ্য ক্রয় সেখানেও কিন্তু আমাদের মুনাফা জাতীয় ব্যয়। তবে এখন আসো আমি বলতেছি যে মুনাফা জাতীয় প্রদান এবং মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে, যেটা আমরা এর আগেও দেখেছি। এখানে প্রাপ্তি প্রদান যে একটা বছরের ভিতরে যদি আমার হিসাবকালের ভিতরে যদি আমার যে প্রদানটা করতে পারে, বিগত বছরের কিছু যেমন মজুরি, বিগত বছরের বকেয়া মজুরি থাকতে পারে, সেটা আমরা এবার এই আমাদের হিসাবকালে পরিশোধ করি। এবং অনেক করে কিছু কিছু শ্রমিক রয়েছে তাদেরকে অগ্রিম মজুরিও দিতে হয়। তাইলে সেই ক্ষেত্রে যে আমরা কি করে দেখতে পাচ্ছি যে আমাদের এই অগ্রিম মজুরি দিতে হয়। এই তিন শ্রেণীর তিন ভাবে আমরা মজুরিটাকে পরিশোধ করে থাকি। তাইলে যদি আমরা আমাদের হিসাবকালের ভিতরে যদি মজুরি আমার লক্ষ্য করো যে মুনাফা জাতীয় প্রাপ্তি এবং ব্যয় কি পার্থক্যটুকু আছে সেটুকু আমরা এখন দেখব। খেয়াল করো যে এখানে মজুরি 1500 টাকা পাওয়া গেল আমার হিসাবকালের ভিতরে। এর ভিতরে যদি বকেয়া বিগত বছরে 500 টাকা থেকে থাকে তাহলে আমার মুনাফা জাতীয় প্রদান এবং মুনাফা জাতীয় ব্যয় কোনটুকু সেটা আমরা একটু দেখি। যেমন 1500 টাকা, এই 1500 টাকায় কিন্তু আমার মুনাফা জাতীয় প্রদান। তোমরা খেয়াল করো এই 1500 টাকা কিন্তু আমার মুনাফা জাতীয় প্রদান। এখন যেটা বকেয়া 500 টাকা রয়েছে সেই 500 টাকা কিন্তু আমার হিসাবকালের ভিতরে না, শুধু আমার হিসাবকালের ভিতরে ছিল কত, যেটা প্রদান হলো 1000 টাকা। এই 1000 টাকা হলো ব্যয়। এটা হলো আমাদের হিসাবকালের ভিতরে। তাহলে এখন দেখো যে এই 1500 টাকা যে আমরা পেয়েছি, এই 1500 টাকা হলো এই 1500 টাকা যে আমার প্রদান করা হয়েছে এইটাই হলো মুনাফা জাতীয় প্রদান। কিন্তু এর ভিতরে যে বকেয়াটা 500 টাকা রয়েছে, এই 500 টাকা বাদ দিয়ে যে 1000 টাকা থাকে এটি হলো আমার হিসাবকালের ভিতরের মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে আজকে আমাদের এই মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় লেনদেন, অর্থাৎ মূলধন এবং মুনাফা জাতীয় যে লেনদেনের যেই পার্থক্য আছে, বৈশিষ্ট্য আছে, এবং এটা আমাদের হিসাবকালের ভিতরে কিভাবে এটা প্রভাব ফেলে, এগুলো আমরা আজকে শিখতে পেরেছি। আশা করি তোমরা আমার এই ক্লাসটা দেখে এবং তোমরা এই আমার এই কথাগুলো বোর্ডের সাথে তোমরা মিলিয়ে দেখবে, তাহলেই আমার মনে হয় তোমরা পুরোপুরি এই বিষয়টায়, এই অধ্যায়টায় তোমরা জ্ঞান অর্জন করতে সক্ষম হবে ইনশাল্লাহ। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে। এরপরে আমি তোমাদেরকে আরো কিছু তথ্য আমি দিব, যেটা আমার দায়িত্ব এবং কর্তব্য সবার জন্য। তোমরা জানো যে আমাদের এই করোনাকালীন সময়ে যে বছরের শেষ প্রান্তে এসে
আমাদের বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট অর্থাৎ কাজ দিয়েছেন, যে কাজটা আমাদের 6 সপ্তাহ ধরে চলবে। তোমরা প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্টের প্রশ্ন তোমরা পেয়ে যাবে। আমাদের যে স্কুলের যেই পেজ আছে আমাদের ইউটিউবে বা ফেসবুকে, সেখানে তোমরা আমাদের সকল কিছু ক্লাস থেকে শুরু করে সকল নিয়মকানুন, প্রশ্ন সব কিছু দেওয়া আছে। সেগুলি তোমরা সেখান থেকে সংগ্রহ করবে, বা আমাদের স্কুলের নোটিশ বোর্ডও সেখানে দেয়া আছে। তোমরা যেখান থেকে পারো, বা তোমাদের আশেপাশে যদি কোনো স্কুল থেকে থাকে, সেই স্কুলে যদি ছাত্রছাত্রীদের কাছে যদি তোমাদের সম্পর্ক থেকে থাকে, তাদের কাছ থেকে তোমরা এই অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো তোমরা নিতে পারবে। কেননা এই সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো আছে সবই কিন্তু এক। এই জন্য বলছি তোমরা এগুলো সংগ্রহ করে সুন্দরভাবে নিয়ম মাফিক এগুলো তোমরা লিখে আমাদের স্কুলে তোমরা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন এগুলো জমা দেবে। আশা করি তোমরা আমার আজকে এই ক্লাসটা উপভোগ করতে পেরেছ। আমি আমার এই ক্লাসটা তোমরা যেহেতু দেখেছো, তাহলে এই জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি আজকে আমার ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ।